আসসালামু আলাইকুম। ইসরায়েলের ২ জন সেনা নিহত হয়েছে। তার মধ্যে একজন সার্জেন্ট, একজন মেজর। গাজায় নয়, নিহত হয়েছে পশ্চিম তীরে, ফিলিস্তিনের নাবলুজ শহরে। এই ২ জন নিহত ইসরায়েলি সেনার একজনের ছবি আমি দেখাচ্ছি। আরেকজনের হাতে অস্ত্র আছে দেখে তার ছবিটা দেখালাম না। আমরা টেলিগ্রাম চ্যানেলে ২ জনেরই ছবি দেখিয়েছি। আজকে ফিলিস্তিনের নাবলুসে সাধারণ নিরস্ত্র ফিলিস্তিনিদের সাথে এক সংঘাত হয়েছে। সেখানে হামাস নয়, হিজবুল্লাহ নয়, এমনকি ফাতা নয়, সাধারণ ফিলিস্তিনির হাতে নিহত হয়েছে ২ ইসরায়েলি সেনা। কিভাবে নিহত হলো সেই সংবাদ জানাবো এই লাইভে। অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে রেড অ্যালার্ট জারি করেছে ইরান। ইরানের হামলা অব্যাহতভাবে চলছে বিভিন্ন আরব দেশে, যেখানে মার্কিন সেনারা ঘাঁটি গেড়ে বসে আছে। আইআরজিসি আজকে বলেছে যে কোনো মার্কিন ঘাঁটি থেকে ৫০০ মিটার পর্যন্ত কোনো মুসলমান, কোনো আরব, কোনো সাধারণ মানুষ যেন না যায়। এমনকি আমেরিকান সেনারা লুকিয়ে থাকে গোপন কোনো আবাস, সেখানেও যেন কেউ না যায়। এমনকি আমেরিকার মালিকানাধীন কোনো কোম্পানি, কোনো ব্যাংক, কোনো প্রতিষ্ঠানের কাছেও যেন কেউ না যায়। এখন থেকে এগুলো সবগুলো ইরানের টার্গেটের মধ্যে পড়বে। আমরা বাংলাদেশি যেই প্রবাসী ভাইয়েরা আছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছেন, মার্কিন মালিকানাধীন কিংবা মার্কিন ঘাঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিতর্কিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের উপর থেকে একটি কালো মেঘের ছায়া সরে গিয়েছে। প্রেসিডেন্টের পদে যতক্ষণ পর্যন্ত হাসিনার পদলেহী এই শাহাবুদ্দিন চুপ্পু ছিল, ততদিন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রটি নিরাপত্তা ঝুঁকিতে ছিল। এই ব্যক্তি চিকিৎসার নাম করে বিদেশে যেও হাসিনার সাথে কথা বলেছে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে গোপন টেলিফোন আলাপ করেছে বলে অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, নতুন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট পদে সবচেয়ে যোগ্য ব্যক্তি কে? তিনি কি বিএনপির নেতাদের মধ্যেই কেউ হতে পারেন, নাকি বিএনপি নির্দলীয় কাউকে প্রেসিডেন্ট বানাতে পারে? বিএনপির দলীয় নেতাদের মধ্যে অনেক প্রবীণ নেতা রয়েছেন। কাকে সবচেয়ে যোগ্য মনে করেন? এমনকি বিএনপি চাইলে বর্তমান জনপ্রিয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদকেও প্রেসিডেন্ট হিসেবে রেখে দিতে পারে। আপনার পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীর নাম বলতে পারেন। অনেকে সোশ্যাল মিডিয়াতে বলছে তত্ত্বাবধায়ক সরকার বা ডক্টর ইউনূসের সরকারের সময় প্রধান বিচারপতির দায়িত্ব পালনকারী ব্যক্তিটি হতে পারে নতুন প্রেসিডেন্ট। তিনি নিরপেক্ষভাবে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করেছেন। অনেক সময় সাবেক প্রধান বিচারপতিদেরকে প্রেসিডেন্ট বানানোর রীতি রয়েছে বাংলাদেশের। প্রেসিডেন্ট যেই হোক, শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর প্রেসিডেন্ট এরশাদকে গ্রেপ্তার করা হয়েছিল। ৬ ডিসেম্বর জনগণের আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল প্রেসিডেন্ট এরশাদ। ১২ই ডিসেম্বর গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিল এরশাদ। এরশাদকে জেলের ভাত খাইয়েছিল তৎকালীন বিএনপি সরকার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকেও গ্রেপ্তারের সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকেও গ্রেপ্তারের দাবি করছে অনেকেই। প্রেসিডেন্ট পদে আপনাদের পছন্দের প্রার্থীদের নাম আসছে, ডক্টর ইউনূসের কথাও আসছে। ডক্টর ইউনূসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ে। কর্নেল অলি আহমেদের নাম এসেছে। কর্নেল অলি আহমেদও বাংলাদেশের প্রবীণ জাতীয়তাবাদী নেতা, বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন এবং বিএনপির বেঁচে থাকা প্রবীণ নেতাদের একজন। যদিও এখন তিনি বিএনপির ব্যানারে রাজনীতি করেন না, কিন্তু তার আদর্শ কিংবা তার অনুকরণীয় ব্যক্তিত্ব এখনো প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা প্রথমেই আজকের ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাতের সংবাদটি দিয়ে শুরু করছি। ফিলিস্তিনের নাবলুজ শহরের একটি আবাসিক এলাকায় বেশ কিছু ইসরায়েলি সেটেলার অস্ত্র সহ সেখানে হামলা চালায়। ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করার চেষ্টা করে, দুটি বাড়িতে গোলাগুলি করে বাড়িগুলো দখল করার চেষ্টা করে। এর প্রতিবাদে এলাকাবাসী একসাথে হয়ে তাদেরকে ধাওয়া দেয়। খালি হাতে তাদের ধাওয়া পেয়ে এই সেটেলাররা পালিয়ে যায়, পিছু হটে। কিন্তু কিছুক্ষণ পরে তারা আরো সেটেলারদেরকে নিয়ে আসে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদেরকে। আপনারা জানবেন যে নরেন্দ্র মোদী ভারতে
হিন্দুদের হাতে অস্ত্র দিচ্ছে কাশ্মীরের মুসলমানদেরকে দমন করার জন্য। একইভাবে ইসরায়েলের বর্তমান সরকার এবং এই সরকারের মন্ত্রী বেন গাভির সাধারণ ইসরায়েলি নাগরিকদের হাতেও অস্ত্র তুলে দিচ্ছে। এই সেটেলাররা যে কোনো সময় হামলা করছে ফিলিস্তিনিদের বাড়িঘরে অস্ত্র সহ। এইরকম একটি ঘটনা ঘটেছে ফিলিস্তিনের নাবলুসে, এবং ফিলিস্তিনিদের হাতে ধাওয়ার শিকার হয়ে তারা আরো ইসরায়েলি আর্মি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ফিলিস্তিনিদের উপর। একই পরিবারের 4 জন ফিলিস্তিনি ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, পাখির মতো। এই ভিডিওগুলো আমাদের হাতে এসেছে, মর্মান্তিক ভিডিও দেখে আমরা এটা ইউটিউবে দেখাচ্ছি না, আপনার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন। কিন্তু তারপর হয়েছে এক অকল্পনীয় ঘটনা। ভাই হারা ফিলিস্তিনিদের কোনো এক ভাই ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলি সৈন্যদের উপর, খালি হাতে কেড়ে নিয়েছে ইসরায়েলি সৈন্যের রাইফেল, এবং সেই রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেছে 2 জন ইসরায়েলি সৈন্যকে। ইসরায়েল জুড়ে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে, খালি হাতে ফিলিস্তিনিরা এই কাজ কিভাবে করলো। এবং এই ঘটনার পর এখন ফিলিস্তিনের নাবলুস শহরে নতুন করে বিশাল মিলিটারি অপারেশন শুরু করছে ইসরায়েল। এতদিন গাজায়, পশ্চিম তীরের অন্যান্য শহরে যত কিছুই করেছে, এবার যেন অন্ধকার রাত নেমে আসছে ফিলিস্তিনের নাবলুস শহরে। প্রিয় দর্শক, ফিলিস্তিনের পশ্চিম তীরের এই ধরনের ঘটনাগুলো অহরহই ঘটছে। পশ্চিম তীর অনেক জায়গা বিরান করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। গাজার যুদ্ধের পরপর পশ্চিম তীরেও বড় ধরনের অপারেশন চালিয়েছিল, অসংখ্য মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে মাঝে মাঝে নিন্দা প্রস্তাব হয়, মাঝে মাঝে লোক দেখানো কিছু নিষেধাজ্ঞা দেয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত নতুন কোনো শক্তি ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে বড় পদক্ষেপ না নেয়, ততক্ষণ পর্যন্ত মজলুম ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশা দেখার আর কেউ নেই। এদিকে ইরান চীনের সাথে আলাপ পরামর্শ করছে। চীন এবং রাশিয়ার সাথে ইরান পৃথকভাবে আলোচনা করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী, চাইনিজ ফরেন মিনিস্টার সহ চীনের উচ্চ পর্যায়ের একদল ডিপ্লোমেটের সাথে কথা বলেছেন, এবং আমেরিকার এই আগ্রাসন মোকাবেলায় কিভাবে কাজ করবেন সেটা নিয়ে তারা বিভিন্ন ধরনের কৌশল নির্ধারণে চীনের সহযোগিতা আশা করছেন। এদিকে আমাদের কাছে নতুন সংবাদ এসেছে। আমরা আজকে তুরস্কের রাজনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে তুরস্কের সবচেয়ে প্রাচীন একটি রাজনৈতিক দল, তুরস্কের কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত দল সিএইচপি, এই দলটি গণতন্ত্রের কথা বলে সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করেছিল, সেকুলার তুর্কিশ রিপাবলিক তৈরি করেছিল, ইসলামী খিলাফতকে উচ্ছেদ করেছিল। তারপর গণতন্ত্রের দেখা পায়নি তুরস্কের মানুষ। যতদিন মোস্তফা কামাল আতাতুর্ক জীবিত ছিল, ততদিন প্রেসিডেন্ট পদে ক্ষমতায় ছিল। গণতন্ত্রের কথা বললেও আতাতুর্ক কিন্তু উসমানীদের রাজপ্রাসাদগুলোই দখল করে রাজপ্রাসাদে ছিল, মারাও গিয়েছে উসমানীদের রাজপ্রাসাদে। আতাতুর্কের মৃত্যুর পরও গণতন্ত্র ফিরেনি, অনেক আন্দোলন সংগ্রামের পর গণতন্ত্র ফিরেছিল। আবার দফায় দফায় সামরিক অভ্যুত্থান করে ক্ষমতায় ফিরেছে সিএইচপি, কয়েকবার তুরস্কের ক্ষমতায়। কিন্তু দীর্ঘদিন ধরে সিএইচপি তুরস্কের প্রধান বিরোধী দল ছিল। এবার সিএইচপি দলটি ভেঙে গিয়েছে, সিএইচপি দলটি ভেঙে 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। সিএইচপির 91 জন সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করে তারা নতুন একটি দল করেছে, নিউ পার্টি বা ইয়েনি পার্টি। তুরস্কের রাজনীতিতে এটি একটি নতুন ঘটনা। এই ঘটনার কি ইম্প্যাক্ট পড়তে পারে সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দেব। এই ঘটনার মাধ্যমে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটছে, তুরস্কের আতাতুর্কের পার্টি বিলীন হওয়ার পথে এগোচ্ছে। আমরা আপনাদেরকে নতুন পার্টির লোগোটাও একটু দেখাতে চাই। যারা তুরস্কের রাজনীতি সম্পর্কে ন্যূনতম খবর রাখেন তারা জানেন যে সিএইচপি আতাতুর্কের দল, তুরস্কের প্রধান বিরোধী দল, কিন্তু এখন থেকে তুরস্কের প্রধান বিরোধী দল নতুন পার্টি ইয়েনি পার্টি। তুরস্কের সংসদে সিএইচপির 135টি আসন ছিল। সেই 135টি আসনের মধ্যে 91 জন এমপি সিএইচপি থেকে পদত্যাগ করে তারা এই নতুন দলে যুক্ত হয়েছে, যে কারণে এই নতুন দলটি এখন থেকে তুরস্কের প্রধান বিরোধী দল। এবং এই প্রধান বিরোধী দলের নেতা
সিএইচপির সাবেক প্রধান উজগুর উজাল। এই কাজটি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানকে একদিক থেকে সুবিধা দিবে, আরেক দিক থেকে অসুবিধা। সুবিধার জায়গায় হলো উজগুর উজালের নেতৃত্বে সিএইচপি ভেঙে যাওয়ায় তুরস্কের বিরোধী দল প্রধানত দুই খণ্ডে বিভক্ত হয়েছে। একদল কেমাল কিলিচদারুর নেতৃত্বে একটি দল, আরেক দল উজগুর উজালের। বিরোধী শিবির ভাগ হয়ে যাওয়াতে এরদোয়ানের ক্ষমতায় আসা সহজ হয়েছে। আবার নতুন দল আজকেই তৈরি হয়েছে। আজকে সেই নতুন দলের প্রধান উজগুর উজেল আঙ্কারার একটি মসজিদে জুমার নামাজের মাধ্যমে তার দলীয় কার্যক্রম শুরু করেছে। অর্থাৎ সিএইচপি যতটা ইসলাম বিদ্বেষী বা সেকুলার দল হিসেবে নিজেকে দেখায়, এরা নিজেদেরকে কিছুটা সেন্টার লেফট মধ্যপন্থী দল হিসেবে দেখানোর চেষ্টা করবে। এরদোয়ান বিরোধী ভোটগুলোকে টানার চেষ্টা করবে এবং বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে নতুন এই দলটি 30% ভোট টানতে পারে। যদিও নতুন বোতলে পুরনো মদ বলে অনেকেই বলছেন। মজার ব্যাপার, তুরস্কে একটা মদের ব্র্যান্ড ছিল আতাতুর্কের তৈরি করা, নাম ছিল ইয়েনি রাখি। এখন এই নতুন দল ইয়েনি পার্টিকেও মানুষ বলছে ইয়েনি রাখি, কারণ এই দলের যারা এমপি তারা সবাই সিএইচপির। তাদের খাসলত, তাদের আমলনামা সবকিছু আগের মতো রয়েছে, যদিও তারা নতুন ব্র্যান্ডে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু তুরস্কের কনজারভেটিভ ভোটাররা কিভাবে তাদেরকে নেয় সেটা দেখতে হলে আগামী দিনের ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2028 সালে তুরস্কের পরবর্তী ইলেকশন হওয়ার কথা রয়েছে, তবে হয়তো প্রেসিডেন্ট এরদোয়ান আগামী ইলেকশন দিতে পারে, তাহলে তিনি আরো একবার প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করতে পারবেন। তুরস্কের প্রেসিডেন্ট কে হয় সেটা আমরা পরে দেখব। বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে আপনারা কাকে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। আমাদের একজন দর্শক মাহমুদুর রহমানকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। মাহমুদুর রহমান দীর্ঘ সময় জাতীয়তাবাদী রাজনীতি করেছেন। তিনি বিএনপি সরকারের সময় এখন যে বিডার চেয়ারম্যান অর্থাৎ ইনভেস্টমেন্ট কর্পোরেশনের প্রধান ছিলেন এবং সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের অত্যন্ত সৎ, জাতীয়তাবাদী, বাংলাদেশপন্থী একজন মানুষ, যিনি বিএনপি এবং জামাত উভয় শিবিরের কাছেই জনপ্রিয়। আপনাদের বেশ কিছু প্রশ্ন পাচ্ছি, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন ডাক্তার শফিকুর রহমানকে রাষ্ট্রপতি চেয়েছেন। এটা কখনো হয় না যে সরকার গঠন করে এক দল আর বিরোধী দল থেকে কাউকে প্রেসিডেন্ট করে। আপনাদের দাবি থাকতে পারে, তবে প্রেসিডেন্ট বিএনপির দলের ভেতর থেকে কেউ হতে পারে, অথবা নিরপেক্ষ কেউ হতে পারে, অথবা বিএনপি পন্থী কেউ হতে পারে। আমরা আশা করব বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট বাংলাদেশ পন্থী কেউ হবে। ভারতের কাছে নতজানো কিংবা অন্য কোনো দেশের কাছে নতজানো কেউ হবে না। বাংলাদেশের প্রেসিডেন্টের হাতে অনেক বেশি পাওয়ার নেই, কিন্তু প্রেসিডেন্ট সাংবিধানিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আসনে আসীন একজন ব্যক্তি এবং তার হাতে বাংলাদেশের 3 বাহিনীর গুরুত্বপূর্ণ শক্তিগুলো থাকে। সব বাহিনীকে তিনি তত্ত্বাবধান করেন। সুতরাং এই পথটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের মেজরিটি মানুষের ধর্মীয় বিশ্বাস, বাংলাদেশের জন আকাঙ্ক্ষার দিকে বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নজর রাখবেন বলেই আমাদের বিশ্বাস। আমাদের যে কোনো রাজনৈতিক নেতা রাষ্ট্রপতি হলে ভালো হয়, একজন মন্তব্য করেছেন। সেটাও গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাজনীতিবিদরা প্রেসিডেন্ট হলে রাষ্ট্রীয় বিভিন্ন ক্রিটিক্যাল মোমেন্ট গুলোতে তারা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। বিএনপি প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ নামক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে প্রেসিডেন্ট বানিয়েছিল, কিন্তু খালেদা জিয়ার ক্ষমতা ত্যাগ করার পর সেনাবাহিনী প্রধান মঈনুল আহমেদের চাপ সহ্য করতে পারেনি ইয়াজউদ্দিন, যাকে পরবর্তীতে ইয়াসউদ্দিন বলা হয়েছিল। ইয়াজউদ্দিন রাজনৈতিক নেতা না হওয়ার কারণে রাজনৈতিক সংকট সমাধানে বা প্রেসার নিতে পারেনি। তিনি মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে অনেক সুবিধা দিয়েছিলেন। আমরা আপনাদের কাছ থেকে অনেক প্রেসিডেন্টের পরামর্শ পাচ্ছি। নাসিমুল গনির কথা আসছে, আমি অবাক হলাম। উইকিপিডিয়াতে অলরেডি লেখা হয়ে গিয়েছে যে নেক্সট প্রেসিডেন্ট হচ্ছেন নাসিমুল গনি। কিভাবে, কোন যোগ্যতায় একজন আমলা প্রেসিডেন্ট হয়ে যান আমার জানা নেই। নাসিমুল গনি বিএনপি সরকার
ক্ষমতা ত্যাগের পর আওয়ামী লীগ আমলে অনেক বছর ওএসডি ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনাকে আবারও দায়িত্ব দেওয়া হয় গুরুত্বপূর্ণ, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য ব্যক্তি উনি কিনা আমি শিওর না। প্রিয় দর্শক, আজকের এই লাইভটি আমরা আর বড় করব না। ভারতের খবর কি আপনারা যারা দেখছেন, নরেন্দ্র মোদীর কি অবস্থা কমেন্টে জানাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ভারতের আন্দোলন শুধু দিল্লি নয়, দিল্লি ছাড়িয়ে এখন আরো অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে এই আন্দোলন পশ্চিমবঙ্গে চলে এসেছে। কলকাতার শিয়ালদহ স্টেশনের মধ্য থেকে বড় ধরনের মিছিল বের হয়েছে। ইন্টারেস্টিং বিষয়, সেই মিছিলে খুব ইন্টারেস্টিং কিছু স্লোগানও আসছে। আমরা আপনাদেরকে প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে অনুষ্ঠিত মোদী বিরোধী তীব্র আন্দোলনের একটি ভিডিও দেখাতে চাই। মোদী বিরুদ্ধ এই আন্দোলন থেকে হাসিনা বিরোধী স্লোগান দিচ্ছে। এই এই স্লোগানে মানুষ যেই স্লোগান দিচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, আশ্চর্যের ব্যাপার সেখানে এরকম স্লোগান শোনা যাচ্ছে যে হাসিনা পোষা মোদি, ছাড়তে হবে গদি। মানে হাসিনাকে যে জায়গা দিয়েছে, মোদি যাবে কোন পথে, হাসিনা গেছে যেই পথে। যদিও পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন এবং মোদিপন্থী রিপাবলিক বাংলা এইরকম মিডিয়াগুলো বলছে ইন্ডিয়া অনেক শক্তিশালী দেশ, এটা নেপাল নয়, এটা বাংলাদেশ নয়, এটা শ্রীলঙ্কা নয়, এখানে এত সহজে সরকার পতন হবে না। কিন্তু জেনজিদের যে পাওয়ার দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দেখা গিয়েছে গত 2-3 বছর যাবত, তাতে তাতে জেনজিদের ক্ষমতা কত বেশি সেটা সম্পর্কে এখনো বিজেপি হয়তো টের পায়নি। অনেকে বলছেন যে এই স্লোগানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেটাও হতে পারে রাতের স্লোগান, আসলে লোকেশন বোঝা কঠিন, তবে এই আন্দোলনের সময় এই স্লোগান এসেছে। ময়ূক রঞ্জনকে দেখা যাচ্ছে না বলেছেন, না ময়ূক রঞ্জন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, ওনার ফেসবুক পেজে আমরা দেখছি উনি রেগুলার নরেন্দ্র মোদীকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং ডিপ স্টেট নাকি চক্রান্ত করছে মোদীকে সরিয়ে দিতে। মোদীর দেশে আবার কোন ডিপ স্টেট আসলো? এরা কি পাকিস্তানের পয়সা খায়? এরা কি বাংলাদেশের? হ্যাঁ, অনেকে আবার নিউজ করছে জামাত নাকি সমর্থন দিয়েছে মোদী বিরোধী আন্দোলনে, মোদীকে ক্ষমতাচ্যুত করতে জামাতই নাকি পেছন থেকে কলকাঠি নাড়ছে। বাহ, জামাতের তো অনেক পাওয়ার, ভারতের দিল্লির সিংহাসন চেঞ্জ করে ফেলছে জামাত। তো ভারতের জেনজিরা বলছে মোদীর অন্যায়, মোদীর চুরি ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করলেই পাকিস্তানি দেশদ্রোহী কিংবা জামাত ট্যাগ দিয়ে পার পাওয়া যাবে না। মোদীকে এখন প্রকাশ্যে চোর এবং আরো নানা ধরনের গালিগালাজ করছে ভারতের মানুষ। এবং এটা শুধু দিল্লি নয়, পশ্চিম বাংলা, কলকাতা নয়, মুম্বাইয়ে এবং পুনেতেও পর্যন্ত শোনা যাচ্ছে। আন্দোলন চলছে ভারতের গোয়াতেও, সেখানেও তীব্র আন্দোলন চলছে। সুতরাং মোদী বিরোধী আন্দোলন এখনো চলছে, আন্দোলন বন্ধ হয়নি। দেখা যাক সে আন্দোলন কোন দিকে যায়। আমাদের আজকের লাইভ এখানেই শেষ করছি। বাংলাদেশ পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ভদ্র, বাংলাদেশপন্থী কাউকে পাক, এই দোয়া, এই প্রত্যাশা, এই প্রার্থনা। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।